আসসালামু আলাইকুম। শিশু কিশোরদের নিয়ে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিক আনাম সাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। পালিত হলো 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। নতুন বছরের শুরু হতে মাত্র এক সপ্তাহ, বই ছাপানো এখনো বাকি। 14ই ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস, শ্রদ্ধা জানাতে শিশু কিশোরদের উপস্থিতি। এবারে বিস্তারিত। 16 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের দিন। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। 54তম বিজয়ের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মরণ আর নতুন প্রজন্মের মাঝে সেই চেতনা ছড়িয়ে দেওয়ার নানা আয়োজন দেখা যায় দেশের বিভিন্ন স্থানে। আরফিন আক্তারের রিপোর্টে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জাতীয় স্মৃতিসৌধে নামে হাজারো মানুষের ঢল। কারো হাতে ফুল, কারো সঙ্গে ছোট সন্তান। শ্রদ্ধা আর ভালোবাসা নিয়েই এসেছে সবাই। অভিভাবকদের অনেকেই বলছেন, আজকের দিনটি শুধু স্মরণ করার নয়, সন্তানদের শেখানোরও একটি দিন। স্বাধীনতা কোনো উপহার নয়, এটি অর্জিত হয়েছে রক্ত আর ত্যাগের বিনিময়। যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদের আত্মত্যাগের গল্প নতুন প্রজন্মকে জানাতেই এই উপস্থিতি। তুমি আজকের দিন সম্পর্কে কি জানো? আজকে বিজয় দিবস। 1971 সালে 16 ডিসেম্বরে বাংলাদেশ পাকিস্তানদের হাত থেকে স্বাধীন হয়েছে। আমরা তারপরে বিজয় অর্জন করি। তারপর এই দিনে বিজয় দিবসের চেতনা হলো আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে লড়াই করে আমরা জিতেছি যে 1971 সালে এই 16 ডিসেম্বরে। এটা আমাদের জন্য একটা গর্ব, এটা আমাদের জন্য খুব একটা ভালো একটা দিন, আমাদের জন্য অনেক উল্লাসের একটা দিন। নতুন প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তাহলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলছেন অভিভাবকরা। ফ্যামিলি নিয়ে আসছি আমার পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য বাংলাদেশের এই যে 71-এ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা বিজয় অর্জন করে, সেই বিজয়ের প্রেক্ষাপট এবং বিজয়ের যে লালিত স্বপ্ন সেই সম্পর্কে তাকে অবহিত করার জন্য এখানে সন্তানকে নিয়ে আসছি আমাদের পরবর্তী প্রজন্মকে এখানে দেখানোর জন্য। এটা আসলে নতুন প্রজন্মের মধ্যে আমরা যদি আমাদের স্বাধীনতা বা বিজয়ের যে আনন্দ এটা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে এরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে, আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যে আমাদের স্বাধীনতাটা অর্জন করেছে এটা ওদেরকে জানা উচিত। এদিকে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও দিনটিকে স্মরণীয় করে রাখতে তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করে বাংলাদেশ একটি বিশ্ব রেকর্ড গড়ে সেদিন। বিজয়ের লাল সবুজে লেখা আছে আত্মমর্যাদার অঙ্গীকার। এই অঙ্গীকারের জন্ম হয়েছিল 1971-এ, আর জুলাইয়ের গণ অভ্যুত্থানে তা নতুন করে উচ্চারিত হয়েছে রাজপথে। কারণ স্বাধীনতা রক্ষা করতে হলে প্রতিবাদ থামানো যায় না। বিজয় দিবস তাই শুধু স্মরণ নয়, প্রতিজ্ঞার দিন। এই প্রতিজ্ঞার গল্পেই শেষ করছি আমি আফরিন আক্তার। আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রতি বছর জানুয়ারির প্রথম দিনে শিশু কিশোরদের হাতে নতুন বই তুলে দেওয়ার কথা থাকলেও বাস্তবতায় বারবারই ব্যর্থ হচ্ছে সেই ঘোষণা। আসন্ন 2026 শিক্ষাবর্ষেও তার ব্যতিক্রম নয়। এখনও ছাপা বাকি প্রায় 18 কোটি পাঠ্য বই। ফলে বছরের প্রথম দিন বই উৎসব আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে মাধ্যমিকের 4 শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বই না পেয়েই ক্লাস শুরু হতে পারে। বিস্তারিত লুৎফিয়া ইসলাম রামিনের রিপোর্টে। নতুন বছরের শুরুতে শিশু কিশোররা মুখিয়ে থাকে হাতে নতুন বই পাওয়ার জন্য। সেই আনন্দ এবারও যেন ছুঁয়ে দিচ্ছে অনিশ্চয়তার ছায়া। আর মাত্র এক সপ্তাহ বাকি, এখনও 18 কোটি বই হাতে পৌঁছায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পার্ক প্রাথমিক থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মোট 29 কোটি 80 লাখ
বই ছাপার পরিকল্পনা করেছিল। তবে ২০ নভেম্বর পর্যন্ত মাত্র 11,70,00,000 বই ছাপা হয়েছে, যার অধিকাংশ প্রাথমিকের। মাধ্যমিকের 4 শ্রেণীর বই এখনও 18 কোটিরও বেশি বাকি এবং দেশের উপজেলার শিক্ষা অফিসে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই বছর আমরা 2 থেকে 3 মাস পর বই পেয়েছি, আর আমরা যদি 2 থেকে 3 মাস আগে বইটা পেতাম তাহলে আমরা আমাদের পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। আমি এখন 8ম শ্রেণীর ছাত্রী। পরবর্তী বছরে যদি 9ম শ্রেণীতে দেরি হয়, ফলশ্রুতিতে আমাদের পড়ালেখায় অনেকটাই পিছিয়ে পড়বো আমরা। বছরে নতুন বই পেলে পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ থাকে সেটা আসবে না যদি আমরা নতুন বই না পাই। যদি গত কয়েক বছরের মতো এবারও শিক্ষার্থীদের হাতে তাদের সকল শ্রেণীর পাঠ্য বই দেওয়া না হয়, তাহলে এবারও শিক্ষার্থীরা তাদের পড়াশোনার আগ্রহ হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামনের বছরে বাচ্চারা এমনিতে ক্লাসের সুযোগ পাবে না, একটা নির্বাচনী ডামাডোল আছে। নির্বাচনটা শেষ হওয়া মাত্রই রমজানের ছুটি হয়ে যাবে। রমজানের ছুটির পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। দ্যাট মিন যে জিনিসটা দাঁড়াবে অর্ধেক বছর, এপ্রিলের পরে আপনি মেয়ের দিকে দেখবেন তাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে। সো ওরা অর্ধেক বছর লাইক দিস ইয়ার তারা অর্ধেক বছর বইয়ের সাথে কোনো সংযোগ ছাড়াই বা সংক্ষিপ্ত সংযোগে তাদেরকে পরীক্ষা দিতে হবে। বইগুলো হয়তো পাবলিশড হবে না বা বইগুলো শিক্ষার্থীদের কাছে যাবে না। অল্টারনেটিভ ওয়েতে সরকার চাইলে সেটি হচ্ছে বইগুলো বাই ডিসেম্বর এগুলোকে পিডিএফ করে, যেটা হচ্ছে এনসিটিভির ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। শিক্ষার্থীরা যেন সময় মতো নতুন বই পায়, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লুৎফিয়া ইসলাম রামিন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। 14 ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির ইতিহাসে এক শোকাবহ ও বেদনাবিধুর দিন। দেশের মেধা ও চিন্তার শক্তিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক সহ অসংখ্য বুদ্ধিজীবীকে। সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা আর ভালোবাসায় মুখর ছিল বুদ্ধিজীবী কবরস্থান। শুধু বড়রাই নয়, দিনটিকে ঘিরে ছিল ছোট্ট শিশু কিশোরদের উপস্থিতি। তামিম আহমেদ, বৃন্তর প্রতিবেদনে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি অন্য কোনো সাধারণ দিনের মতো নয়। দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনী এই দিনে হত্যা করে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক সহ দেশের আরও মেধাবী ব্যক্তিদের। মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চারদিকে কেন্দ্র করে শত শত মানুষের ভিড়, সবার হাতেই কম বেশি পুষ্পস্তবক। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে তাদের আগমন। 14 ডিসেম্বর উপলক্ষে একটু ঘোরাতে এসেছে এবং জানাতে চাই যে 14 ডিসেম্বর কাকে বলে একটু বোঝাইতে চেয়েছিলাম, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসছি। ওদেরকে নিয়ে আসার মূল উদ্দেশ্য এটাই যে যাতে নতুন প্রজন্মের মাঝে আমাদের এই দেশের বুদ্ধিজীবীরা তাদের চেতনা নিয়ে এবং তাদের প্রেরণা নিয়ে তারা বড় হয়ে ওঠে। আমরা বর্তমান এই তরুণ প্রজন্মরা তাদেরকে ভুলে না গিয়ে তাদের এই সুন্দর একটা বাংলাদেশ তারা যে গড়তে চাইছে তাদের এই প্রেরণা বুকে নিয়ে আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ এই তরুণ প্রজন্মরা পূরণ করব। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট শিশু কিশোররাও এসেছে মিরপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ইতিহাসকে কাছ থেকে জানতে। নাম কি তোমার? রোজা। আচ্ছা, আজকে এখানে কেন এসেছো? শহীদ বুদ্ধিজীবী জন্য। বাবার সাথে 14 ডিসেম্বর সম্পর্কে জানতে এসেছি। আজকে আমরা এসেছি, আজকে শহীদ বুদ্ধি দিবস 14 ডিসেম্বর, তো আমরা শহীদ মিনারে এসেছি দেখতে আয়োজন অনুষ্ঠানে। স্যার আজকে এখানে কেন? বুদ্ধিজীবী দিবস সম্পর্কে জানতে। তার আগে সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে দেশের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গদের। সেই থেকে প্রতি 14 ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সকলে এসেছেন বাংলাদেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে। শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছিল এই প্রাঙ্গণ। তামিম আহমেদ, বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সময়ে শিশুদের চোখের সমস্যা বাড়ছে উদ্বেগজনক হারে। জন্মগত ত্রুটি ও অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের দৃষ্টিশক্তিকে ফেলছে ঝুঁকিতে। পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় প্রায় 24% মানুষ চোখের সমস্যায় ভুগছে, যার বড় অংশই শিশু। তাই সময়মতো যত্ন ও সচেতনতা জরুরি। বিস্তারিত দেখুন সাবিহা আঞ্জুম পৌষের রিপোর্টে।
দেশে শিশুদের চোখের সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। দীর্ঘ সময় মোবাইল, ট্যাব কিংবা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা, পর্যাপ্ত আলোতে পড়াশোনা না করা এবং দূরের কাছে ঠিকমতো দেখতে না পারার মতো সমস্যাগুলো দিন দিন শিশুদের চোখে বাড়তি চাপ তৈরি করছে। ডাক্তার আমাকে ফোন দেখতে নিষেধ করেছে 4th ক্লাসে। চোখে দূরে জিনিস দেখতে পায় না, চোখ ঝুলকায়। অভিভাবকরা বলছেন ঢাকা শহরে শিশুদের জন্য খেলার মাঠ ও খোলা জায়গার অভাব, বাইরে খেলতে না পারায় বাধ্য হয়ে মোবাইল বা ল্যাপটপ দিতে হচ্ছে, আর এতেই অল্প বয়সে চোখ সমস্যা দেখা দিচ্ছে। ওদের বয়স হচ্ছে 2 বছর 8 মাস চলে। ওই যে চোখের সমস্যা, চোখে কম দেখে। ডাক্তার চোখের জন্য একটা ড্রপ দিয়েছে এবং চশমা নিয়মিত ইউজ করার পরামর্শ দিয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে দৃশ্য দূষণ বা ভিজুয়াল পলিউশনের কারণে ঢাকার 24% মানুষ চোখের সমস্যায় ভুগছে। এর বড় অংশই শিশু। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এস্টোর গবেষণায় দেখা গেছে রাজধানীতে ভিজুয়াল পলিউশনের কারণে প্রায় 2,70,000 শিশু চক্ষু রোগে আক্রান্ত হচ্ছে। শুধু চোখে সমস্যা নয়, এর প্রভাব পড়ছে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও। চোখে কম দেখে, চশমা খুললে কিছুই দেখে না। ওর বলছে যে জন্মগতভাবে ওর এই অবস্থা, বা যখন 20-22 বছর হবে তখন একটা নির্দিষ্ট একটা পাওয়ারে বসবে। 6 মাস পর পর এখানে আসা হইতেছে। বিশেষজ্ঞদের মতে অনেক শিশু অপরিপক্ত অবস্থায় জন্ম নেয়, আবার খুব অল্প বয়সী মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের মতো ডিভাইস ব্যবহারের ফলে চোখে নানা জটিলতা দেখা দিচ্ছে। কিছু রোগ আছে জন্মগত কারণেই হয়ে থাকে। এরপরে যেটা হয় পুষ্টিজনিত কারণে কিছু কিছু সমস্যা হয়। কিছু আছে টিউমার, চোখের টিউমার এইগুলো। আর মেইনলি যেটা আমরা পাই সেটা হচ্ছে চোখের দৃষ্টি ত্রুটি, রিফ্র্যাক্টিভ এরর। এই সমস্যা নিয়ে পেশেন্টগুলো বেশি এসে থাকে। শিশুদের চোখ সুস্থ রাখার জন্য তাদেরকে ডিভাইসগুলো, স্ক্রিন ডিভাইস যেগুলো আছে, কম্পিউটার, ল্যাপটপ, তারপরে আমাদের মোবাইল, এইগুলো থেকে দূরে রাখতে হবে। চোখের কোনো ত্রুটি বা সমস্যা হচ্ছে কিনা এইগুলো প্রথমেই তাদেরকে নোটিশে নিতে হবে। এছাড়াও তাদের পুষ্টির ব্যাপারে নজর রাখতে হবে। চিকিৎসকদের পরামর্শ স্ক্রিন টাইম সীমিত করা, পর্যাপ্ত আলোতে পড়াশোনা, নিয়মিত বিরতি ও খোলা জায়গায় খেলাধুলা নিশ্চিত করতে হবে। সাবিহান জুমপৌশি, আমরা করব জয়, 18 বাংলা, ঢাকা। দেশে প্রতি 10 জন শিশুর মধ্যে প্রায় 6 জনই নিয়মিত অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে। সহজলভ্য আর মুখরোচক হওয়ায় ফুচকা, বেলপুরি সহ ফাস্টফুডের দিকেও ঝুঁকছে শিশুরা। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব খাবারে প্রয়োজনীয় পুষ্টি না থাকায় বাড়ছে অপুষ্টির ঝুঁকি। শিশুদের এই খাদ্যাভ্যাস এর প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তাসমিম আক্তার রুহি। রাস্তার পাশে ফুচকা, বেলপুরি, ফাস্টফুড সহ মুখরোচক এ সকল খাবার পছন্দ শিশু কিশোরদের। সহজলভ্য হওয়া এবং স্বাদের প্রতি আকর্ষণের কারণে তারা এসব খাবার বেশি খাচ্ছে। এর ফলে শিশুসহ সব বয়সী মানুষের মধ্যে অপুষ্টি ও স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। না, এগুলো একদমই স্বাস্থ্যসম্মত না, কিন্তু আসলে আমরা বুঝি না যে এগুলো আমাদের শরীরে কি কি ক্ষতি করবে। এর জন্য আমরা শখের বশে অনেক কিছুই খেয়ে থাকি। এক গবেষণায় দেখা যায় দেশে 62% শিশু অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে। খাবারের কারণে প্রায় সব বয়সী মানুষের মধ্যে অপুষ্টির ঝুঁকি বাড়ছে। অভিভাবকরা বলছেন তারা শিশুকে ছোট্ট বয়স থেকে বাহিরের অস্বাস্থ্যকর খাদ্য না খাওয়ার চেষ্টা করছেন। তা মাঝে মধ্যে বলে, হয়তো ক্লাস থেকে ছুটির সময় বলে যে আমি মুড়ি মাখা খাবো বা একটু বেলপুরি, ফুচকা এগুলা খাবো, এগুলা বলে, তখন বাধ্য হয় কিনে দিতে। ওদেরকে আসলে বাহিরের খাবার আমি খুব কম চিনতে দিয়েছি। ওরা যখন খুব বেশি ছোট তখন থেকে ওদের ওয়েনিং পিরিয়ড থেকে খাবারগুলো, যে এখনকার বাচ্চারা যেমন চিবিয়ে খাবার খায় না, গিলে খায়, বাইরের খাবার খায়, সেরেলাক্স খায়, ওদেরকে শুরু থেকে আমি বাসার হেলদি ফুডগুলো চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যে এই খাবারগুলো হেলদি ওয়েতে কিভাবে ওরা পছন্দ করবে সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি, যার ফলে ওরা আসলে বাইরের খাবারের প্রতি খুব বেশি আসক্ত নয়। বিশেষজ্ঞরা বলছেন অস্বাস্থ্যকর খাবারের প্রয়োজনীয় পুষ্টি না থাকায় দীর্ঘমেয়াদী শারীরিক বৃদ্ধি, ওজন নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের সকল খাদ্য বাসায় স্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার নির্দেশ এই বিশেষজ্ঞর।
বাচ্চারা আসলে বাইরের খাবার খেতেই যাবে, এটাই সত্যি কথা। আমরা যদি বাসার খাবারটাকে একটু ডেকোরেটিভভাবে তাদেরকে যদি দেই, আকর্ষণীয় করে দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা এই ধরনের খাবারের প্রতি আসক্ত কম হবে। এবং আমাদেরকে যেটা করতে হয় কি, যে আমরা মনে করি যে বাচ্চাদের ক্ষুধা লাগলে খাওয়াবো বা একটা টাইম সেট না করেই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিতে থাকি, এটা কিন্তু খুব জরুরি যে আমরা বাচ্চাকে কখন কি দেব এটার একটা প্রি প্ল্যান করা। সেক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাদের যদি খুব ক্ষুধা লেগে যায় তখন কি খাচ্ছে সেটা কিন্তু ওরা তো ছোট, ওরা তো আসলে বুঝে না। এই বোঝানোটা প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি বোঝাতে হয় তাহলে পেট ঠান্ডা রাখতে হবে আগে। বাসার ভালো খাবারগুলো যদি খাওয়াতে চাই তাহলে আকর্ষণীয় করতে হবে এবং পুষ্টিটা তাদেরকে বোঝাতে হবে যে বাইরের খাবারগুলো কতটা মানে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এটি কিন্তু তাদেরকে একটু মাথায় দিতে হবে। তাসমিম আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 17 ডিসেম্বরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে অনুষ্ঠিত হলো জাতীয় যুব সম্মেলন। এই সম্মেলনের লক্ষ্য দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করা এবং দেশের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবন ও সহযোগিতার মানসিকতা জাগিয়ে তোলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য। নিজের কাছে আত্মবিশ্বাসটাই সব থেকে জরুরি। যদি নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই তারা উঠে আসতে পারবে। দেশের 39টি জেলা থেকে 100 এর বেশি যুবক যুবতী এখানে অংশগ্রহণ করেন। শিশু কিশোর এবং তরুণদের জন্য ছিল শিক্ষামূলক কুইজ, দলগত কার্যক্রম এবং আলোচনার সেশন, যা দলবদ্ধভাবে সমস্যা সমাধান ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক ছিল। একসময় যে বুড়িগঙ্গা ছিল প্রাণের নদী, শীত এলেই সেটিই পরিণত হয় শহরের সবচেয়ে নোংরা বাস্তবতায়। চারপাশে দুর্গন্ধ, চোখে পড়ে কালো পানির স্তর আর ভাসমান আবর্জনা। এই দূষণের প্রভাব শুধু নদীর বুকেই থেমে নেই, ছড়িয়ে পড়েছে আশপাশের বসতিতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা, যাদের প্রতিদিনের নিঃশ্বাসে মিশছে দূষণের বিষ। বিস্তারিত দেখুন সাম্মুর সেলিন খোকার রিপোর্টে। শীত আসলেই যেন বুড়িগঙ্গা নদী রূপ নেয় ময়লা আবর্জনার এক ভাগাড়ে। নদীর পানি কালো, দুর্গন্ধে ভারী চারপাশ। ভাসমান বর্জ্য আর শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে হারিয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক রূপ। এই দুর্গন্ধ শুধু নদীতেই আটকে নেই, ছড়িয়ে পড়েছে আশপাশেও, বিশেষ করে শিশু কিশোরদের নিঃশ্বাসে। ময়লা আবর্জনার গন্ধ কি তোমার কষ্ট হয় না? হয়। সেই গন্ধতে কি তোমার কোনো অসুবিধা হয়? মোটামুটি অভ্যাস হয়ে গেছে। মানে পানিতে যে ময়লা আবর্জনা আছে এগুলো সরে পানি যাতে কেউ ময়লা না ফেলায়, এরকম করলেই নদীটা পরিষ্কার হবে। এলাকাবাসীরা বলছে সরকার প্রতি বছর নানা পরিকল্পনার কথা বললেও বাস্তবে কার্যকর উদ্যোগ খুব একটা চোখে পড়ে না। বর্জ্য পরিশোধনাগার চালু ও নিয়মিত নজরদারির অভাবে দূষণ থামছে না। যাতায়াত করি তো অসুবিধা অবশ্যই হয়, কারণ অবশ্য হইলে মনে করেন এই নদীর ভিতরে যত দেখেন যত ময়লা যত আবর্জনা সবাই এই আইসা ফালায়। ডাস্টবিন দিয়েছে, ডাস্টবিনে ময়লা ফালায় না। পোলাপানের জন্য ভালো আসবে, পোলাপানে তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এই গন্ধের জন্য, ইয়ের জন্য, সব কিছুতেই পোলাপানে বেশি অসুস্থ। মানে এটা আমি চাই যে এটা ভালো হোক, দর্শকের জন্য ভালো হইব, সবার জন্য ভালো আসবে। হ্যাঁ, সমস্যা হয়, ময়লার গন্ধ, দুর্গন্ধ, টিকতে পারি না, রোগ বেলায় হয়, চুলকানি হয় শরীরে। দেশে প্রায় 1294টি নদী থাকলেও দূষণ ও দখলের কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে নদীর সংখ্যা। সরকারি যে সমস্ত সংস্থা আছে, যেমন সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো তার ড্রেনেজ বর্জ্যগুলো পরিশোধনের করে তারপর নদীতে ফেলা। ঢাকা ওয়াসার দায়িত্ব যে তার পয়ঃবর্জ্যগুলো এগুলো পরিশোধনের মাধ্যমে নদীতে ফেলা। তোমার শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব তার শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্জ্যগুলো যেন পরিশোধন করে ফেলানো হয় নদীতে। এগুলো একটা সরকারি ব্যাপার। আমাদের দেশে অনেক তোমার এনজিও আছে, এই এনজিওগুলোকেও এগুলোতে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যারা ছাত্র আছো তাদেরও উচিত হবে তার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাশের যে নদীটা আছে সেই নদীটাকে যেন দখল দূষণ মুক্ত রাখা যায়, সে ব্যাপারে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়া, এবং শুধু বৃদ্ধি না, সেই আবেগ দেশপ্রেম থেকে অনুভূতি নিয়ে প্রত্যেকটা পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সকল পর্যায়ে এ বিষয়ে তোমার সচেতন হতে হবে এবং সেভাবে তোমাকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাব শুধু দূষিত জল আর হারিয়ে যাওয়া নদীর দীর্ঘশ্বাস।
সামুরসালিন আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। তোমাদের মতামত, অভিজ্ঞতা অথবা নতুন কোনো আইডিয়া আমাদের জানাতে পারো ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল ফোন নাম্বার 0153611995। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে ফিরে আসবো নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।